হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আবার তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিকটা আমি আগের শর্টসে তোমাদের বলে দিয়েছিলাম যে আজকের ভিডিওর টপিকটা কি নিয়ে হবে, যে ইম্পালসিভ বাইং আমি কিভাবে বন্ধ করেছি সেটাই আজকে আমি আমার ভিডিওতে বলবো। আমি বড় ভিডিওটা দিচ্ছি বহুদিন পর, বেশ কয়েক মাস পর বলতে পারো। তো চলো দেখতে থাকো। ইম্পালসিভ বাইং কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রবলেম বলতে পারো আমার মতে। অনেকের মতে নাও হতে পারে, বাট আমার মতে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। এটা থেকে ওভারকাম করা কিন্তু খুব টাফ একটা ব্যাপার। মানুষ প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিনে ফেলে যেটা তার হয়তো কোনোদিন দরকারেও লাগবে না, সেইটাই হচ্ছে ইম্পালসিভ বাইং। যেমন ধরো আমাদের একই রঙের লিপস্টিক তোমরা যদি খোঁজো দেখতে পাবে সেটা হয়তো 4-5 রকমেরই আছে একই শেডে। হয়তো সেটা কেনার কোনো দরকার ছিল না, কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোল করতেও পারি না সেটা থেকে আটকানোর থেকে। তো আমারও এই স্বভাবটা একটা টাইমে ছিল, আমি অনেক কষ্টে সেটাকে কন্ট্রোলে এনেছি। তো কিভাবে কন্ট্রোলে এনেছি সেটাই আজকে আমি পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। আমি তার জন্য কয়েকটা বলতে পারো বুলেট পয়েন্ট আইডেন্টিফাই করেছি, যেটা ফলো করার ফলে আমার এই ইম্পালসিভ বাইং যে টেন্ডেন্সিটা সেটা বন্ধ হয়েছে। প্রথমেই একটা চেকলিস্ট তৈরি করবে। তোমার সমস্ত যে ইনকাম সোর্স আছে, তোমার ইন হ্যান্ড যে স্যালারি আছে, সেখান থেকে একটা চেকলিস্ট তৈরি করবে যে তোমার কত টাকা মান্থলি ঢুকছে ব্যাংকে। সেইখান থেকে তোমার 3টে সেগমেন্টে ভাগ হবে এই টাকাটা। একটা হবে 50%, যেটা হবে নিডস, বাকি 30% যাবে হচ্ছে তোমার ওয়ান্টসে, এবং বাকি 20% যাবে হচ্ছে তোমার ইনভেস্টমেন্টে। এবার এই 50% যে নিডসটা সেটা প্রত্যেক সংসার বিশেষে ভিন্ন ভিন্ন হয়। যদি আমি আমাদের উদাহরণ দিই, আমরা যেহেতু দেশ থেকে বহু দূরে থাকি, আমাদের একটা মোটা অঙ্কের টাকা যায় কিন্তু রেন্টে। এছাড়াও আমাদের নিডসের মধ্যে থাকে কাউন্সিল ট্যাক্স, গ্রসারি, ইএমআই, তারপর তোমার বিভিন্ন বিল, ওয়াইফাই বিল, ইলেকট্রিসিটি বিল, এইগুলো। বাট যারা ভাগ্যবশত বাড়ি থেকে অফিসে যাতায়াত করো তাদের ক্ষেত্রে কিন্তু রেন্টের টাকাটা পুরোটাই থাকে না, তাদেরকে কোনো রেন্ট পে করতে হয় না। সেক্ষেত্রে তাদের সেই টাকাটা কিন্তু পুরোটাই সেভিংসে জমা হয়। বাকি যে 30%-এর কথা বললাম, যেটা তোমাদের ওয়ান্টের মধ্যে থাকে বা আমার ওয়ান্টের মধ্যে থাকে, সেটাকে কিভাবে খরচা করবে এটাই হচ্ছে একটা বিশাল ক্যালকুলেশন। এই 30% টাকা কিন্তু আমাদের প্রত্যেক মাসে খরচা হয় না। আমি চেষ্টা করি আমার যে ওয়ান্টের বা যে শখের জিনিসগুলো আছে কেনাকাটা করতে, মেয়েদের শখ মানে বুঝতেই পারছো, মেকআপ, ড্রেস বা অন্যান্য জিনিস, লাইক অ্যাক্সেসরিজ, এগুলো। যদি আমি মেকআপের কথা বলি, আমি যেহেতু ইন্ডিয়াতে এখন থাকি না, যখন আমি ইন্ডিয়াতে থাকতাম তখন আমি বিভিন্ন অফার যে চলে নায়কাতে, সেই সময় জিনিসগুলো কিনতাম। সেখানে কিন্তু অনেকটাই সস্তা পড়ে। সারা বছর আমাদের যা যা দরকার থাকে বা দরকার লাগে, বা শখের যে কোনো লিপস্টিক বলো, মেকআপ বলো, যেগুলো থাকে, সেটা একটা আমি লিস্ট বানিয়ে রাখতাম। যখন এই পিঙ্ক ফ্রাইডে সেলগুলো চলতো সেই সময় আমি কিনতাম। এখানে আসার পর আমি কি করি, আমি যে ব্ল্যাক ফ্রাইডে সেলটা চলে সেই সময় আমি কেনার চেষ্টা করি। তাতে কিন্তু যেটা প্রিন্টেড যে প্রাইসটা থাকে তার থেকে কিন্তু দামটা অনেকটাই কম পাওয়া যায়, মানে মোটামুটি 50-60% অফারে পাওয়া যায়। 1 নম্বর আমি এটা ফলো করি। 2 নম্বর হচ্ছে আমি চেষ্টা করি, বিশেষত মেয়েদের লিপস্টিকের ক্ষেত্রে বলছি, একই রকমের শেড অনেকগুলো হয়ে যায় যেটা কিন্তু কোনো প্রয়োজনে থাকে না। ফার্স্ট আমি সিলেকশন করি আমার কি কি শেড আছে আর আমার কি কি শেড দরকার, এইটা ডিস্টিংগুইশ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একই শেডের 10খানা জিনিস কিনে বিভিন্ন ব্র্যান্ডের কিনে কিন্তু কোনো লাভ নেই। আলটিমেট কিন্তু সব ব্র্যান্ডেরই হেরফের 19-20 একই রকমই তোমার ওই স্টেইং ক্যাপাসিটি থাকে। মানে তোমাকে হুডা বিউটিও যা স্টেইং ক্যাপাসিটি দেবে, ইস্টি লডার ম্যাট ফিনিশ লিপস্টিকও কিন্তু সেই রকমই ক্যাপাসিটি দেবে, স্টেইং ক্যাপাসিটি। তো একই শেডের 2খানা ব্র্যান্ডের জিনিস কিনে কিন্তু কোনো লাভ নেই। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। জামা কাপড়ের ক্ষেত্রেও আমি সেম রুল ফলো করি। জামা কাপড়, আমি শীতের জামা কাপড়টা বিশেষত এখান থেকে কিনি। আর এখানে যেহেতু গরম একদমই পড়ে না, যদি বা কোনো সময় গরমের বা মানে সামারের এখানে কোনো পোশাক আশাক কিনতে হয়, সেটাও আমি শীতকালে এখানে যে সময়টা অফার দেয় গরমকালে জামা কাপড় কেনার জন্য, সেই সময়টায় কেনার চেষ্টা করি। এবার তোমরা যদি হিসেব করো একটা জিনিস পুরো দেখতে পাবে যে আমাদের যে ওয়ান্টে যে 30% টাকা অ্যালোকেশন করা হয়, সেটার 12 মাসের যে টোটাল অ্যামাউন্টটা দাঁড়ায়, তুমি যদি ঠিকঠাকভাবে খরচা করো তার 50% টাকাই কিন্তু সেভ হয়ে যায়। পুরো 100% ওয়ান্টেড টাকা কিন্তু খরচা হয় না। এবার বাকি যে 50% অ্যামাউন্ট আমার বেঁচে যায়,
সেটা আমরা স্পেন্ড করি হচ্ছে আমাদের বেড়াতে যাওয়ার ক্ষেত্রে। আমাদের বছরে একবার যে ইন্ডিয়া ট্রিপ থাকে সেটার ক্ষেত্রে আমরা হয়তো অ্যালোকেট করি, অথবা আমাদের এখানে ঘোরা বেড়ানোর ক্ষেত্রে সেই টাকাটা আমরা অ্যালোকেশন করে রেখে দিই। আর বাকি 20% ম্যান্ডেটরি ফর ইনভেস্টমেন্ট। জীবনে ইনভেস্ট করাটা খুব জরুরি। তো এই 20% টাকাটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তোমরা বিভিন্ন জায়গায় সার্কুলেট করাতে পারো। কেউ স্টক মার্কেটে টাকা লাগায়, কেউ মিউচুয়াল ফান্ডে লাগায়, কেউ তোমার অন্যান্য হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে লাগায়। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো ইনভেস্টমেন্ট, 20% ইনভেস্টমেন্ট খুবই জরুরি। এবং এই ইনভেস্টমেন্টের মধ্যে আরেকটা পার্ট হচ্ছে এমার্জেন্সি ফান্ড। এমার্জেন্সি ফান্ডটা বিল্ড করাটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে, দেন আদার্স লাইক স্টক অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা তোমরা করতে যাবে। যেটা করেছি, প্রথমেই আমি আমার এমার্জেন্সি ফান্ডটা রেডি করে নিয়েছি। মানে আমার যেটা মান্থলি স্যালারি তার 6 মান্থ ব্যাকআপ যেন আমার অ্যাকাউন্টে অলওয়েজ থাকে। কোনো সময় যদি কোনো কারণে কোনো ক্রাইসিস পড়ে, মানে কোভিডের সময় অনেকেই অনেক সমস্যায় পড়েছিল, সেই রকম যদি কোনো সিনারিও থাকে, সেই সময় যেন 6 মাসের ব্যাকআপ মানি ইমিডিয়েটলি আমার কাছে থাকে। তারপর আমি কিন্তু ইনভেস্টমেন্টের দিকটা ভাববো। আগে এমার্জেন্সি ফান্ড ডেভেলপ করাটা খুব দরকার। তা না হলে কিন্তু কোনো এরকম মানে সমস্যা হলে, কোভিডের সময় যেরকম সমস্যা হয়েছিল, তো সেই রকম সমস্যার সম্মুখীন যেন পড়তে না হয়। তো সেটার দিকে সবাই খেয়াল রাখবে। এইবার আমি এই 50%, 30% এবং 20%-এর সেগ্রিগেশনটা কিভাবে করি, বা আমি যেটা ফলো করেছি সেটা আমি তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। জাস্ট আমি প্রথমেই একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম এখানে, এখানে সেটাকে মুনজো বলে। এটা হচ্ছে পুরোপুরি একটা ভার্চুয়াল ব্যাংক। আমি জানি না ওখানে কিছু আছে কিনা এরকম। তো সেটার একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম, এবং সেখানে পট সিস্টেম হয়। ডিফারেন্ট কাইন্ড অফ পট তুমি ক্রিয়েট করতে পারো, যে গ্রসারির জন্য তোমার অ্যালোকেট মানিটা তুমি সেই পটে রাখবে। তারপর তোমার নিডস মানে মিসলেনিয়াস যে খরচাগুলো থাকে তার জন্য একটা অ্যালোকেশন থাকবে, ট্রান্সপোর্টের জন্য একটা অ্যালোকেশন থাকবে। এরকম ডিফারেন্ট পট আমি ক্রিয়েট করে নিই। এবার আমি যদি একটা এক্স অ্যামাউন্ট অফ মাই স্যালারি অ্যামাউন্ট যে আমি খরচা করব হচ্ছে আমার এই লাইক নিডস পারপাস, তো সেটাকে আমি প্রথমেই ওই অ্যাকাউন্টে করে দিতাম। গ্রসারির জন্য যতটা টাকা দরকার সেটাকে রাখতাম, ট্রান্সপোর্টের জন্য যতটা টাকা দরকার সেটাকে রাখতাম, মিসলেনিয়াসের জন্য যতটা টাকা দরকার সেটাকে রাখতাম। এভাবে আমি প্রথমেই সেগ্রিগেট করে নিতাম। তাহলে আমার একটা ফোকাস থাকতো যে আমার এই মাসে গ্রসারির জন্য আমি এত টাকা যে ধরে রেখেছি, আমার এত টাকাই খরচা হয়েছে। আমার যে মিসলেনিয়াসের জন্য এত টাকাটা ধরা ছিল, আমার এত টাকাই খরচা হয়েছে। সেখানে সারপ্লাসও হয়ে যেতে পারে কোনো কোনো সময়। এইবার এবছর থেকে আমি এটা ঠিক করেছি, আমি একটা ক্রেডিট কার্ড নিয়েছি, সেখান থেকে আমি পেমেন্টটা করছি, এবং সেইটা আমার যে মেন ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা আমার ডাইরেক্ট ডেবিট করা আছে। এক্ষেত্রে কি হচ্ছে, তোমাদের ক্রেডিট ব্যালেন্সটাও বাড়ছে, আর ক্রেডিট হিস্ট্রি সেটাও বাড়ছে। পরে তোমরা যদি যখন কোনো লোন নিতে যাবে, তখন এটা তোমার ক্রেডিট প্রোফাইলে কিন্তু কাউন্ট হবে। এইটা আমি এবছর থেকে ফলো করছি। দেখা যাক কোনো সুবিধা হয় কিনা। যদি আমি কোনো বেনিফিটস পাই, অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। জীবনে থাকে একটা নেসেসিটি, একটা লাক্সারি। তোমার জীবনে কোনটা ইম্পর্টেন্ট, কোনটাকে তুমি বেশি প্রায়োরিটি দেবে, সেটা আপ টু ইউ। এটা কিন্তু কেউ তোমাকে আলাদাভাবে শিখিয়ে দিতে পারবে না। আর যতদিন না এই নেসেসিটি এবং লাক্সারির মধ্যে ফাইন লাইন ডিফারেন্সটা আইডেন্টিফাই করতে না পারছো, ততদিন কিন্তু তোমার টাকা কোনোভাবেই থাকবে না। কারণ যেটাই হবে মনে হবে এটা এ মাসে এটা খুবই দরকার, এটা না হলে জীবন চলছেই না, ওটা এক্ষুনি কিনে নিই, নয় পরে দেখা যাবে। এই একটা যে টেন্ডেন্সি চলে আসে, কোনোভাবেই টাকা সেভ করতে পারবে না মাসের শেষে মনে হবে এইভাবে আগের মাসে তো এর থেকে টাকা বেশি ছিল, এই মাসে আরও কমে গেল, ঠিক আছে পরের মাস থেকে আর এটা করবো না, পরের মাসেও দেখবে সেই একই ট্র্যাপে পা দিচ্ছ। তো এই নেসেসিটি এবং লাক্সারির মধ্যে যে ফাইন লাইন ডিফারেন্সটা আছে সেটাকে বোঝার চেষ্টা করো, দেখবি ইম্পালসিভ বাইং অনেকটা কমে গেছে, অনেকটা। এটা যতদিন না নিজে থেকে নিজে রিয়েলাইজ করতে পারছো, নিজের সেলফ রিয়েলাইজেশন হচ্ছে, কেউ তোমাকে বোঝাতে পারবে না, কেউ না। এটা একমাত্র নিজেকে বোঝাতে পারবে, আর কারোর ক্ষমতা নেই এটা তোমাকে কেউ বোঝাবে। আর যারা বোঝাতে যাবে তখন তাদের কথা বিরক্ত লাগবে, এটা খুব সত্যি কথা। আমি এই রুলগুলো ফলো করে কিন্তু অনেকটাই উপকার পেয়েছি। আমার ইম্পালসিভ বাইংয়ের যে টেন্ডেন্সিটা অনেকটা বন্ধ হয়ে গেছে, বলতে পারো পুরোটা চলেই গেছে। তো সবার শেষে বলবো, নতুন বছর পড়েছে, নতুন বছরে সবাই টাকাকে ঠিকঠাকভাবে খরচা করার চেষ্টা করো। সবার সারাটা বছর খুব ভালো কাটুক। সোর্স অফ ইনকাম বাড়ানোর চেষ্টা করো। একটা সোর্স অফ ইনকামে কিন্তু আটকে থেকো না। সবার একটা প্যাশন থাকে, একটা প্রফেশন থাকে। প্রফেশনটাই যে শুধু সোর্স অফ ইনকাম সেটা নয়,
প্যাশনটাকে ফলো করে সেটাকে প্রফেশনে টার্ন করানোর চেষ্টা করো। জীবনে টাকাটা কিন্তু খুব জরুরি। অনেকেই বলবে জীবনে টাকা কিন্তু সব নয়, কিন্তু জীবনে টাকাটাই সব দিনের শেষে। তো সোর্স অফ ইনকাম বাড়ানোর চেষ্টা করো, বিভিন্ন জায়গা থেকে সৎ পথে টাকা রোজগারের চেষ্টা করো, এটুকুই। আর জীবনটা 100 মিটার রেস নয়, ইটস আ ম্যারাথন রেস। জীবনে টাকাটাকে খুব হিসেব করে খরচা করো, দেখবে জীবন খুব সুন্দর, খুব মানে একটা এতখানি জীবনকে তোমার খুব ইজি মনে হবে তুমি যখন টাকাটা হিসেব করে খরচা করবে। আর নিজের প্যাশনটাকে প্রফেশন করার চেষ্টা করো, দেখবে অটোমেটিক্যালি তোমার প্রফেশনাল এনভায়রনমেন্টটাও চেঞ্জ হয়ে গেছে, তোমার সোর্স অফ ইনকামও বাড়বে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো আবার ভিডিওতে। থ্যাংক ইউ।